লক্ষ্মী কাকা, আমায় বাঁচাও। মুহূর্তেই আমার ঠিক মধ্য দিয়ে লক্ষ্মী কাকু যেন ভেদ করে চলে গেল। গত পর্বের র্যান্ডম শাউট আউটের বিজয়ীরা হচ্ছেন দিশা ঘোষ, পিপাস পাল, রানা বিশ্বাস, সাগর পাত্র এবং সঞ্জয় সিং। কংগ্রেচুলেশন টু অল অফ ইউ। আপনিও যদি চান আপনার নাম আমরা পরবর্তী গল্পের শুরুতে মেনশন করি, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টসে আপনার নাম লিখে ফেলুন। ভাগ্যবান হলে আপনি হতে পারেন আমাদের পরবর্তী গল্পের র্যান্ডম শাউট আউটের বিজয়ী। হারান দাদু, এই ন্যাপলাকে নিয়ে গত 3 মাসে তিনজন মানুষ মারা গেল। তবে একটা কথা কিন্তু ঝেড়ে ফেলার মতন না, মৃত্যুর আগে ওরা তিনজনে কিন্তু ওই জিনিসটা দেখেছিল। সেটাই তো, কিন্তু গ্রামের সবাই যদি এই বিষয়টা জেনে যায়, সবাই তো ঘাবড়ে যাবে। পরে দেখা যাবে সবাই এই গ্রাম ছেড়ে চলে যেতে চাইবে। এমনিতেই তো লোকজন দিন দিন গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছে। এই বিষয়টা আমাদের চারজনের মধ্যেই থাকুক, দেখা যাক সামনে কি হয়। আচ্ছা, ঠিক আছে দাদু। রতন, কাল শহর থেকে সৌরভ আসবে, মনে আছে তো? যে কর্তামশাই, একদম মনে আছে। আমি কাল সকাল সকাল গাড়ি নিয়ে এই স্টেশনে চলে যাব ছোটবাবুকে নিয়ে আসতে। আপনিও যাবেন নাকি কর্তামশাই? মনে হয় না যেতে পারবো। কাল নতুন ধান উঠবে, জমিতে আমি না থাকলে ওরা সব গুলিয়ে ফেলবে। তুই একাই গিয়ে ওকে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে কর্তামশাই। তবে মনে রাখিস, ভুলেও কিন্তু ওকে ওই শিমুল গাছ তলার পথ ধরে নিয়ে আসিস না, বুঝলি? সবই তো জানিস, তোকে আর নতুন করে কি বলবো। আপনি একদম চিন্তা করবেন না কর্তামশাই, আমি ওই পথ দিয়ে ছোটবাবুরে আনবনি। প্রায় প্রতিবারই যে কোনো ছুটি পেলেই আমি সব কাজকর্ম ফেলে দাদুর কাছে ছুটে আসি। দাদু ছাড়া আমার আপনজন বলতে আর কেউ নেই। আমার বয়স যখন 5 বছর, তখন আমার বাবা মা মারা যায়। তারপর থেকেই আমার দাদুই আমায় লালন পালন করে বড় করেছে। কর্তামশাই জমিতে গেছে, আজ নতুন ধান উঠবে তো, তাই আপনাকে নেওয়ার জন্য আমায় পাঠালো। তাই তো বলি, আমি এখন পর্যন্ত যতবারই ছুটিতে বাড়িতে এসেছি, দাদু নিজে আমায় রিসিভ করতে এসেছে। আজ তাকে না দেখে আমি তো খানিকটা ভয় পেয়েছিলাম। ভাবলাম দাদুর আবার কিছু হলো না তো। না বাবু, কর্তামশাই একদম সুস্থ আছেন, আগের থেকেও আরো বেশি সুস্থ। আমার তো মনে হয় কর্তামশাই যেন দিন দিন আরো বেশি যুবক হয়ে যাচ্ছে। রতনের সাথে এ কথা ও কথার মাঝেই হঠাৎ আমার চোখ গেল শিমুলতলার নিচে নতুন একটা দোকানের দিকে। আসলে দোকানটা আহামরি কিছু না হলেও দোকানের আশেপাশে মানুষজনের ভিড় দেখে আমি তো অবাক। এই গ্রামের মানুষজন নিতান্তই গরিব। মুষ্টি কয়েক বাড়ির মানুষ আর্থিকভাবে একটু সচল। চা দোকানে ঘন্টার পর ঘন্টা বসে চা বিস্কুট খাওয়ার মতো ইচ্ছা আকাঙ্ক্ষা তাদের মধ্যে এতটুকুও নেই। এই রতনদা, গতবার যখন এলাম তখন তো এই চা দোকানটাকে এখানে দেখতে পাইনি। কয়েক মাস আগেই খুলেছে। গ্রামটা আর আগের মতো নেই বাবু। মানুষ অর্থের লোভে নিজের মনুষ্যত্বকে বিক্রি করে দিয়েছে। ভালো করে দেখেন বাবু, ওই দোকানে যারা বসে আছে প্রত্যেকেই এখন টাকার পাহাড় গড়েছে। মানে এ কি করে সম্ভব? সম্ভব বাবু, সম্ভব। এই জগতে অনেক কিছুই সম্ভব।
সোজা পথে না হোক বাঁকা পথ তো আছেই। এই গ্রামেও কি তাহলে কালো ব্যবসা ঢুকে গেল নাকি? চলো দোকানটা একটু যাই, ওদের সাথে একটু দেখা করে আসি। না না বাবু, ভুলেও না, এই কাজ ভুলেও করবেন না যেন, ভুলেও না। হায় সর্বনাশ, এই আমি কি করলাম? কর্তা মশাই বারবার আমায় বারণ করলো আমি যাতে ছোট বাবুকে এই পথ দিয়ে না নিয়ে আসি। ছোট বাবুর সাথে কথা বলতে বলতে মনের ভুলে এই পথে চলে এসেছি। এখন কর্তা মশাই যদি এই কথা শুনতে পায় আমায় মেরেই ফেলবে। দোকানে যাওয়ার কথা বলতেই রতনদার এমন অদ্ভুত পরিবর্তন, আমি যেন একটু অবাকই হলাম। বাবু, চলেন আমরা বাড়ির দিকে দ্রুত এগিয়ে যাই, দেরি হলে কর্তা মশাই চিন্তা করবে। এই কথা বলেই রতন গরুর গাড়িটা নিয়ে হন হন করে বাড়ির দিকে ফিরে চলল। খাও দাদু ভাই, পেট ভরে খাও। কলকেতের মেসে কি খাও না খাও তার তো কোনো ঠিক নেই। তাছাড়া গ্রামের এরকম তাজা শাক সবজি, নিজের পুকুরের মাছ কি আর শহরে পাওয়া যায়? দাদু, এজন্যই তো ছুটি পেলেই বাড়িতে ফিরে আসি। তুমি খাবে না এখন? না দাদু ভাই, আমি এখন খাবো না, স্নানটা সেরে তারপর খাবো। তুমি খেয়ে পুকুর পাড়ের মাচায় গিয়ে বসো, আমি স্নানটা সেরে খেয়ে আসছি। এরপর আমি পেট পুরে খেয়ে পুকুর পাড়ের মাচায় গিয়ে বসলাম। পুকুর পাড়ের ঠান্ডা শীতল বাতাস আর পাখির কিচিরমিচির শব্দে মনটা যেন ভরে যাচ্ছিল। আসলে গ্রামে না আসলে প্রকৃতির আসল মজা কখনোই উপভোগ করা সম্ভব নয়। এভাবে বেশ কিছুক্ষণ বসেছিলাম সেখানে। খানিকক্ষণ বাদে আমার পাশে দাদু এসে বসলো। তারপর দাদুর সাথে একথা ও কথার পর আমি দাদুকে সেই দোকানের কথা জিজ্ঞেস করলাম। আচ্ছা দাদু, আসার সময় শিমুলতলায় যে চা দোকানটা দেখলাম, ওটা তো দেখছি ভালোই চলে। এই কথা বলার সঙ্গে সঙ্গে দাদু যেন আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। দাদুর সেই চোখে আমি ভীত ভয়ার্তর ছাপ স্পষ্ট দেখতে পেলাম। দাদু কাঁপা কাঁপা কণ্ঠে আমায় বলল, দাদু ভাই, তুমি আসার সময় সত্যি কি সেই দোকানটা দেখতে পেয়েছো, যেখানে অনেকগুলো মানুষ বসে চা খাচ্ছে আর গল্প আড্ডায় মেতে রয়েছে? হ্যাঁ, আমি তো আসার সময় দেখেছি। রতনও তো আমার সঙ্গে ছিল। কি বলছো? ন্যাপলাকে কতবার করে বললাম আসার সময় যাতে ওই পথ দিয়ে তোমায় না আনে। কেন দাদু, কি হয়েছে? রতনও দেখলাম এই চা দোকানটা দেখে ঘাবড়ে গেল। তুমিও এমন আতঙ্কে পড়ে গেলে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর কিচ্ছু বুঝতে হবে না দাদু ভাই, তুমি এক্ষুনি ব্যাগপত্তর গুছিয়ে নাও। তুমি এক্ষুনি আবার শহরে চলে যাবে, আর কখনো এই গ্রামে আসার দরকার নেই। প্রয়োজনে আমি নিজে শহরে গিয়ে তোমায় দেখে আসবো। হঠাৎ দাদুর এমন আচরণে আমি যেন ঘোরের মধ্যে পড়ে গেলাম। আমার কেন যেন রাগ হলো। আমি দাদুকে বললাম, না যাব না। তোমরা শুরুটা করেছো কি বলো তো? কেউ কিছু বলছো না, শুধু অদ্ভুত আচরণ করছো। এই কথা বলেই রাগ করে বাড়ির ভিতরে চলে গেলাম। এভাবে কয়েকদিন কেটে গেল, আর কোনো কিছু হলো না। আমিও প্রায় সব ঘটনা ভুলে গিয়েছিলাম। একদিন সন্ধ্যায় আমার খুব চা খেতে মন চাইছিল। ভাবলাম যাই, ওই শিমুলতলার চা দোকান থেকে এক কাপ চা খেয়ে আসি। যেমন ভাবা তেমন কাজ।
আমি সেই শিমুলতলিতে চলে গেলাম। আমার বাড়ি থেকে ওই চা দোকানটা খুব বেশি দূরে ছিল না, হেঁটে গেলে 10 মিনিট মতন লাগে। হাঁটতে হাঁটতে সেই চা দোকানের সামনে গিয়ে দেখি দোকানে 3-4 জন লোক বসে চা খাচ্ছে আর বেশ গল্প আড্ডায় মেতে রয়েছে। আমি গিয়ে ওদের মাঝে বসে পড়লাম। তারপর বললাম, আমায় 1 কাপ চা দাও তো। যে বাবু, এক্ষুনি দিচ্ছি, একটু বসুন। কতদিন পর আজ একটা নতুন মুরগি পেয়েছি। দোকানদারের এমন অসম্মানজনক কথায় আমার মাথায় রক্ত চড়ে গেল। এই, তোমার এমন কথার মানে কি? হ্যাঁ, নতুন নতুন দোকান দিয়ে ভালোই তো চর্বি জমেছে দেখছি। তোমার কাস্টমারের সাথে বুঝি এভাবে কথা বলো? মাফ করবেন বাবু, মুখ ফসকে বেরিয়ে গেছে। ছেড়ে দিন বাবু, আপনাকেও চিনতে পারেনি। আপনি হারান দাদুর নাতি না? কলকাতায় থাকেন? হ্যাঁ। বলছো কি নবীনদা? আমাকে আগে বলবে তো, কতদিন ধরে আমরা তো তার জন্যেই অপেক্ষা করছিলাম। এই নেন বাবু, আপনার জন্যই স্পেশাল চা। চাটা খেয়ে দেখুন, ওর স্পেশাল চা। একবার খেলে বারবার আসতে চাইবেন। অবশ্য চাটা দেখে বেশ ভালো হবে মনে হচ্ছিল। আমি চায়ে একটা চুমুক দিলাম, আর সাথে সাথে আমার ভেতরটা কেমন যেন মুচড়িয়ে উঠল। এ কি? এ কেমন চা? এ তো পেট্রোলের গন্ধ। পেট্রোলের গন্ধ? আরে কি বলছেন বাবু? ভালো করে দেখুন, পেট্রোলের গন্ধ নয়, এ তো পেট্রোলই। এসবের মানে কি? তোমরা এসব কি শুরু করেছো? আর তোমরা কারা? আমি লক্ষ্য করলাম আমার মাথাটা কেমন যেন ঝিমঝিম করে উঠল। মুহূর্তেই চোখে ঝাপসা দেখতে আরম্ভ করলাম। এ কি হচ্ছে? আমার এমন লাগছে কেন? মুহূর্তেই আমি মাথা ঘুরিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। চারপাশে অট্টহাসিতে মেতে রইল, যেন উল্লাস করছে। এভাবে কতক্ষণ আমি মাটিতে পড়েছিলাম ঠিক বলতে পারবো না। খানিকক্ষণ বাদে আমি যখন চোখ খুললাম, দেখি কিছুক্ষণ আগে দেখা সেই দোকানদার আর দোকানের লোকগুলো আর কোনো রক্তে মাংসের লোক নেই। ওরা এখন পরিণত হয়েছে কিছু পোড়া মাংসপিণ্ডে। কারো মুখ পুড়ে গলে পড়েছে, চোখগুলো কোটর থেকে বেরিয়ে আসছে, কারো আবার সমস্ত শরীরে পোড়া। ছোট বাবু, ওঠেন ওঠেন, আপনার জন্য কত আয়োজন, দেখে নিন। দেখলাম ওদের পুরো দোকানটা দাউ দাউ করে জ্বলছে। তো তোমরা কারা? তোমরা আমার সাথে এমন করছো কেন? আর তোমাদের এই অবস্থা কি করে? আমাদের এই অবস্থা কি করে হলো জানিস নে? তোর দাদুকে জিজ্ঞেস করিসনি? মানে? দেখলাম দোকানের পাশ দিয়ে আমাদের গ্রামের লক্ষ্মী কাকা যাচ্ছে। আমি আমার গলা ছেড়ে চিৎকার করে ডাকলাম, লক্ষ্মী কাকা, আমায় বাঁচাও, আমাকে বাঁচাও। মুহূর্তেই আমার ঠিক মধ্য দিয়ে লক্ষ্মী কাকু যেন ভেদ করে চলে গেল। দেখেছিস,
তোকে আমরা ছাড়া আর কেউ দেখতে পারছে না। কাল সকালে সবাই দেখতে পাবে, তবে জীবিত নয়, মৃত। দাদু ভাই, ডান পাশে ঘুরে দেখি রতনদা আর দাদু দাঁড়িয়ে আছে। দাদু, রতনদা, তোমরা তোমরা আমায় দেখতে পাচ্ছ? হ্যাঁ দাদু ভাই, আমরা তোমায় দেখতে পাচ্ছি। তোমার আর কোনো ভয় নেই। এই কথা বলতেই রতনদা আমার হাত ধরে একটা হ্যাঁচকা টান দিল। আমরা তিনজন আমাদের প্রাণের মায়ায় এক নিঃশ্বাসে দৌড় লাগালাম। বুড়ো, আজ তোর নাতিকে বাঁচিয়ে নিয়ে গেলি, তবে ভুলিস নে তুই আমাদের সাথে যা করেছিস এর শাস্তি তোকে পেতেই হবে। এক এক করে এই পুরো গ্রাম শ্মশান বানিয়ে ফেলবো। পিছে ঘুরে দেখি সেই দোকানদার আর দোকানের অশরীরীগুলো আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেল। দাদু ভাই, চলো আমরা বাড়ি ফিরে যাই। এখন আর ভয় নেই। আমি জানি তোমার মনে এখন অনেক প্রশ্ন। তোমায় সব প্রশ্নের উত্তরই আমি দেব, তবে এখানে নয়, বাড়িতে চলো, তোমাকে সব বলছি। দাদু ভাই, আজ তোমার সঙ্গে যা ঘটলো এসব কিছুর জন্যে আমি আর রতনই দায়ী। আমাদের জন্যই তোমার সঙ্গে আজ এই ঘটনা ঘটলো। শুধু তুমি নও, তোমার আগেও ঠিক এইভাবে 3 জন মারা গেছে। মানে এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। গ্রামটা দেখছি এরা জুয়ো আর নেশার আড্ডাখানা বানিয়ে ফেলেছে। হ্যাঁ কর্তা মশাই, এই চা দোকানটাই যত নষ্টের গোড়া। প্রতিদিন সন্ধে হলেই এরা এখানে এসে জুয়ো নেশার আড্ডাখানা বসায়। দোকানটাই তো মূল নাকি? যদি দোকানটাই না থাকে তাহলেও কি এমন হবে? কি বলিস রতন? কর্তা মশাই, ঠিক বুঝলাম না, কি বলতে চাচ্ছেন? ভালো করে দেখ, ওরা সবাই এখন নেশায় বুঁদ হয়ে আছে। তুই দোকানের পেছনে গিয়ে দোকানে আগুন লাগিয়ে দিয়ে আয়। ওরা আগুন দেখলে ভয়ে পালিয়ে যাবে আর এখানে আসবে না। আমরা চেয়েছিলাম ওরা যাতে আর ওই দোকানে আড্ডা না দিতে পারে, জোর আসর না বসাতে পারে, কিন্তু ওরা যে এতটাই নেশায় বুঁদ হয়েছিল আমরা বুঝতে পারিনি। রতন দোকানে আগুন লাগিয়ে দেওয়ার পর আমরা দুজনই বাড়িতে চলে আসি, কিন্তু সকালে গিয়ে দেখি ওই দোকানের সাথে সাথে দোকানে থাকা সবাই পুড়ে ছাই হয়ে গেছে। নেশায় মাতাল থাকায় ওদের শরীরে আগুন লেগে যায়, আর ওরা ওখান থেকে আর কেউই পালিয়ে যেতে পারেনি। সবাই ওখানেই পুড়ে ছাই হয়ে যায়। এসব এসব তুমি কি বলছো? ওই ঘটনার পর থেকে মাঝে মাঝেই অনেকেই ওখানে আবার দোকানটা দেখতে পায়। তার সাথে ওদের আড্ডা দিতেও দেখা যায়।
আর কেউ যদি মনের ভুলে ওখানে গিয়ে চা খায় তাহলেই ও আর ফিরে আসতে পারে না। ওকে পুড়িয়ে মারে ওরা। এভাবে তিন জনকে ওরা পুড়িয়ে মেরেছে। তাহলে এখন কি হবে দাদু? আমি জানি কিভাবে এই অশরীরীর থেকে এই গ্রাম মুক্তি পাবে। কিভাবে দাদু ভাই? সেদিন আমাকে দাদু কিছুই বলেনি, তবে কদিন পরই আমি জানতে পেরেছি দাদু কি করতে চাচ্ছে। দাদু আর রতন পুলিশের কাছে আত্মসমর্পণ করে। সেদিনের পর থেকেই আর কখনোই শিমুলতলির সেই চা দোকান আর ওই লোকগুলোকে দেখা যায়নি।